আচ্ছা, নুসরাত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছিস? আ- আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরবিতে একটা মজার জিনিস আছে দোস্ত, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ বলার পরে বলা যায় যে আলা কুল্লি হাল। তো আলা কুল্লি হাল মানে হচ্ছে তুই খারাপ থাকলেও আলহামদুলিল্লাহ, ভালো থাকলেও আলহামদুলিল্লাহ। আজকে কোন সাইডে থেকে বললি? আজকে, আচ্ছা, তোর সাথে কথা হইতেছিল না যে আজকে কথা বলবো, তো আমার মাথা পুরা ব্ল্যাঙ্ক হয়ে আছে সামহাও, কোনো একটা কারণে মাথা মানে আই ওয়াজ ফিলিং রিয়েলি ডাউন। আম, তো তখন চিন্তা করতেছিলাম যে না, পডকাস্টও করা দরকার। তারপর চিন্তা করতেছিলাম, কিন্তু যে জিনিসগুলো নিয়ে কথা বলতে চাচ্ছিলাম দোস্ত, মাথা কাজ করতেছিল না। তো তখন আবার হঠাৎ করে আমার মনে হলো, আচ্ছা, মানে আমার জায়গায় যদি নুসরাত থাকতো, কারণ আমার মনে হইতেছিল আই আই ওয়াজ ফিলিং ভেরি ওভারওয়েলম, লিটারালি। মনে হচ্ছিল যে ধুরো সবকিছু ছেড়ে দিই, মানে কিছুই করবো না টাইপের, এরকম একটা ফিলিংস হচ্ছিল। তো আহ, তখন আগে আমার বল, তুই এরকম মানে কতদিন পর এরকম ফিল করলি? অনেক অনেক দিন পরে। গুড। আমি এভরি উইক ফিল করি। তোর জন্য স্বাভাবিক, তোর যে ছোট বাচ্চা। আমারটা যখন ছোট ছিল তখন তো এভরি উইক আই ওয়াজ কনস্ট্যান্টলি ফিলিং লাইক দ্যাট। ওটা ওটা তোরটা আমি ইয়া করব যে আহ, এখনো তোর মানে ছোট বাচ্চাকে রিকভার করে এখনো নর্মাল লাইফে আসতে তোর এখনো দেরি আছে। And I didn't mean to put your feelings down. Sorry. না না Sorry. না 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 না, ইটস নট লাইক দ্যাট, আমি বুঝছি তোর কথাটা। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমি মনে হয় আসলে হয় কি, যেমন ধর মানুষের জীবনে যখন অনেক বড় সেটব্যাক হয়, কোনো ধরনের একটা ঘটনা ঘটে যেটা কারণে তুই হয়তো এমন ফিল করতেছে যে আম, কোনোভাবে তোকে ছোট করা হলো। মানে আমি ঘটনাটা বলতে পারতেছি না দেখে কত রকম করে বলতে চেষ্টা করতেছি। খালি আমারে বল, আমি কাউন্সিলিং স্টাইলে বলি, এটা কি তোমার ব্যক্তিগত, নাকি ক্যারিয়ার, নাকি সামাজিক, নাকি সবকিছু? আচ্ছা, ব্যক্তিগত। আচ্ছা, ব্যক্তিগত হইলে সো এটার তোমার ইমোশনাল ইয়ে হয়েছে, এবং তোমার কি সেন্স অফ আইডেন্টিটি কে হার্ট করছে? আই থিংক সো। না। ওকে, ওকে, দেন ইটস আ ডিফারেন্ট কোশ্চেন দেন। দেন দেন লাগতেছে আমি হচ্ছে, কাউন্সিলিং সেশনে বসে আছি। এবং আমি কিন্তু সার্টিফাইড কাউন্সিলর না, so আমার সার্টিফিকেশন আমার কাউন্সিলিং কাজে দিবে না। তো ইয়ে, তাহলে তুই বল, তুই তাহলে কিভাবে অ্যাপ্রোচ করতেছিস না, বা? তারপরে যখন তুই এর মধ্যে নক করলি না, বসবো কয়টা বাজে কখন, তখন ওই সময়টাতে আমি আসলে চিন্তা করতেছিলাম যে আজকে সবকিছু ক্যান্সেল করে দেবো, আজকে আমি কিছুই করবো না, আজকে আমি খালি টিভি দেখবো। তারপরে তারপরে আমার মনে হয়েছে না, আমার জায়গায় নুসরাত থাকলে কি করতো, টিভি দেখতাম। টিভি দেখতি, সত্যি। আমি তোকে ইয়ের গল্প বলি, ব্রেনি ব্রাউনের কথা তো তোকে আমি অনেকবার বলছি বোধহয়, জানি না নাকি বলছি। কয়েকবার ব্রেনে বল। ব্রাউন হুম। ব্রেনে ব্রাউন হচ্ছে একজন সাইকোলজিস্ট। সে হচ্ছে তোর ইয়ে নিয়ে কাজ করে, ইমোশন এবং শেম নিয়ে তার অনেক মোটামুটি ভালোই রিসার্চ আছে। হুম। এবং ইন্টারেস্টিংলি মানে মানে একদম টিপিক্যাল যেসব একাডেমিক আছে তাদের মতো পেপার, রিসার্চ পেপার লেখার মধ্যে না থেকে সে একটা টেড টকও দিছিল শেম নিয়ে। এবং তার বলার স্টাইলটা খুব ইন্টারেস্টিং, সে সবসময় পার্সোনাল ন্যারেটিভ টেনে টেনে বলে, এবং শেম কিভাবে আমাদের ইয়েকে ডিফাইন করে, মানে সেম নিয়ে আমার নিজের অনেক ইন্টারেস্ট ছিল। তো ও, সো সেমের ওই টপিকটা দেখলাম, এবং সে খুব পার্সোনালি খুব সুন্দর করে বলে, তো এটা সামহাও খুবই পপুলার হয়ে গেছে, মিলিয়নস অফ ভিউজ চলে আসছে, হ্যাঁ। হুম। হুম। তারপরে তার বেশ কিছুদিন পরে সে আরেকটা সেকেন্ড ইয়ে করছে, টেড টক দিছে। তো তখন বলতেছিল যে আই ওয়াজ অলওয়েজ গোয়িং লো, আই ওয়াজ অলওয়েজ ট্রাইং টু হাইড মাইসেলফ, আন্ডার ভ্যালু মাইসেলফ, অলওয়েজ স্টে লো, সো দ্যাট আমার কোনোদিন ক্রিটিসিজমের সামনে আসতে না হয়। তারপরে আমাকে পডকাস্ট ইয়ে সরি টেড টকের জন্য ডাকলো, আমি গেলাম, ভাবছি যে আচ্ছা ঠিক আছে, কেউ না দেখলে মানে অল্প মানুষ জানলে ভালো হয়। দেখা গেল এটা ওদের মেইন পেজে শোভা পেয়ে গেল, তারপরে একবারে মিলিয়নস অফ ভিউ। হ্যাঁ, হুম। হুম। খুব হুম। অল্প সময়ের মধ্যে। মোটামুটি আমি দেখা গেছে স্মল টাউনে আমি থাকি, ওখানে আমার দোকানে দেখা হলো, আমাকে বলছে ইউ আর দ্য সেম লেডি। এরকম ফ্যামিলির মধ্যে ওদেরকে সবাইকে, সবাই ওকে চিনতেছে। ওর যে হোস্ট ইনস্টিটিউট যেখানে সে পড়ায়, সেখানে কলিগরা একটু ইয়ে করতেছে যে এরকম পপুলার ন্যারেটিভ সাইকোলজিতে মতো, তো পপ সাইকোলজি তো একটু খারাপ চোখে দেখা হয়, রাইট? হ্যাঁ, ওই হ্যাঁ। পার্টটা। অন টপ অফ দ্যাট,
তোর ধর ওই যে টেড টকের যে টকের নিচে হচ্ছে প্রচুর শেমিং কমেন্ট। টাইপের কমেন্ট, যেটা হয় আর কি। তুই হুম তুই তো হুম অনেকদিন ধরে পাবলিক অ্যারেনাতে আছিস, তুই জানিস। ওগুলা দেখে সে পুরাই ডাউন হয়ে গেছে, মনের দুঃখে টিভি দেখতে দেখতে পিনাট বাটার খাচ্ছে, কিছু ভালো লাগতেছে না। তারপরে তোর হচ্ছে রুজভেল্ট, হুম এই তো দরকারি দরকারি সময় আমার কোট গুলা মনে থাকে না, তখন তার একটা কোট তাকে খুব ইন্সপায়ার করছে। সেটা হচ্ছে যে এটা যারা যে অ্যারেনার বাইরে যারা বসে থাকে তাদের কোনো কথাই ম্যাটার করে না, এটা শুধু তাদের হার্ডওয়ার্কটাই ম্যাটার করে, যারা কিনা রিং এর ভিতরে আছে ডাস্ট দিয়ে তাদের নিজেদেরকে ইয়ে করেও পড়ে যাচ্ছে, তারপর আবার উঠে দাঁড়ায় আবার কিছু করতেছে, শুধুমাত্র তাদের কাজটাই ম্যাটার করে। হ্যাঁ, until you are getting your dot dot beaten as that that dot dot kicked, তোমার কোনো ইয়ে কাউন্ট হয় না। তো ওই জিনিসটা তো ব্রিনে ব্রাউন লিখছিল যে ও ওই জিনিসটাকে মূল মন্ত্র ধরে এরপরে she actually did make herself to go even way out, way more হুম out of what she used to do। তারপর সে পডকাস্ট লঞ্চ করছে, তারপরে তো টেড টক তো করলোই, হাজার বেশ কয়েকটা বই লিখে ফেলছে, হুম হুম। তারপরে এটা সেটা অনেক কিছু। আমার কাছে না, মানে ও মানুষটা এত ইয়ে পার্সোনালি ন্যারেট করে বলে, এবং সেই সময় বোধহয় সে মাত্র একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিল আই থিংক, হ্যাঁ, মানে খুব বিগ বিগ শট কিছু না একাডেমিয়াতে। আমার কাছে না, আমার মনে হচ্ছিল যে আমি ওর স্টোরিটার পাশে পাশে যাচ্ছি, বুঝছিস, মানে আমিও এরকম হইতে পারতাম এরকম লাগতেছিল। এবং সেম জিনিসটা অলওয়েজ র্যান মাই লাইফ, লাইক আমি সবসময় কয়েক লেয়ার, ইভেন এখনো তুই যদি আমাকে একটু প্রশংসা করে কিছু বলিস আমি সেম ট্রিগার করব, এটাই হচ্ছে মানে এভাবেই আমি নিজেকে তুই যে সবসময়। বললি যে সেম ট্রিগার করবে, এই 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 ফিলিংসটা কেমন, মানে সেমের ফিলিংসটা কোনটা, আরেকটু স্পেসিফাই করে বল। মানে তুই যদি কিছু একটা আমাকে বলিস আমার সেম ট্রিগার কিভাবে হবে, হ্যাঁ, নাকি হোয়াট ইজ সেম, কোনটা তুই বলতেছিস? যে ফিলিংসটা হবে ওই ফিলিংসটা কি? Negative self-talk, and then it will trigger all the আই সি। shameful things লাইক, I might have done before. তো লাইক আমি যদি তোকে একটা প্রেস করি যে নুসরাত তোর মানে এই জিনিসটা খুবই সেরকম, ধর একটা প্রেস করে কিছু বললাম, তখন তুই নিজেকে, নিজের খারাপ জিনিসটা দেখতে পাস এরকম? আমি গোটায় যাব, ধর তুই তো আমাকে বলছিলি তুই আমার গানের গলা তুই আমি পছন্দ করিস, তুই আমাকে বলছিস না, হ্যাঁ। সাথে সাথে আমার মনে পড়বে আমি কতবার গান শোনায় শো অফ করছি। ও মাই। এইটাই হচ্ছে মানে ইন্টারেস্টিং ইয়ে, সো সেইম অ্যাকচুয়ালি মানে অনেকটা সময় মানে ইট ক্যান অ্যাকচুয়ালি স্টপ পিপল ফ্রম গোয়িং ফরওয়ার্ড ইন সো মেনি ওয়েজ, এবং যে ওই সেম লুপের মধ্যে পড়ে যায় ওটা বের হয়ে নিজেকে ভেঙে আগে যাওয়াটা বেশ কঠিন। তো ব্রেনে ব্রাউনের ওই পুরো জিনিসটা না মনে হয়েছে যে মানে আমি ওর শুতে আমি হাঁটতেছি, এবং তারপরে যে ওই পার্টটা যে তুমি যখন অ্যারেনার বাইরে থেকে কমেন্ট করো ডাজন্ট ম্যাটার, তুমি যখন ভেতরে গিয়ে ইউ গট ইউর অ্যাস কিকড অ্যান্ড দেন ইউ গট ইউর সেলফ muddled in it and then really paid the toll, whatever you did you failed and you still stayed in the inside it, you kept trying, ওইটাই শুধু ম্যাটার করে। তো ওই জিনিসটা আমাকে হ্যাঁ। আসলে অনেক হেল্প করছে। আচ্ছা, তোকে একটা কোশ্চেন করি, তোর কথা শুনতে শুনতে মনে হচ্ছে, ধর দ্যাটস সো ট্রু হোয়াট শি সেড, রাইট? যে আসলে যে যায় অথবা যার উপর দিয়ে যায়, যে ওখানে কনটেক্সটের ভিতরে, সেই জানে। সো বাইরে থেকে যে যত ধরনের কমেন্ট করুক, আম, এটাকে ওই যে আম্মু বলতো যে হাঁসের মতো হয়ে যেতে হয়, আম্মু অবশ্য বলতো এটা ডিফারেন্ট কনটেক্সটে, আম্মু বলতো রাজনীতির কনটেক্সটে, যে রাজনীতি জিনিসটা এমন যে হাঁস না হলে তুই রাজনীতিতে সার্ভাইভ করতে পারবি না। হাঁস যেমন পুকুর থেকে উঠার সাথে সাথে দানা ঝাপটা দিয়ে তার গায়ে এক ফোঁটা পানি থাকে না, ইউ হ্যাভ টু বি লাইক দ্যাট। তুই সমাজের ময়লা পরিষ্কার করবি, কিন্তু উঠার পরে ডানা ঝাপটায় সব শেষ। এবার তোর উপর যতই ময়লা ঢালতে চেষ্টা করুক, ইউ আর নট, মানে এটা। তো কিন্তু আমার কাছে কি মনে হয় জানো, আসলে বাস্তব জীবনে এটা কতটুকু পসিবল, কারণ ইট টেক্স ভেরি স্ট্রং সাইকোলজিক্যাল স্ট্যামিনা লাগবে তোর, যে এই জিনিসটা বারবার তোকে নিজেকে রিমাইন্ডার দিতে। আহ, অবশ্যই। আমার যেমন ধর যখন যেহেতু আমি পাবলিক স্পেসে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করি, যেমন আমার অনেক সেফগার্ড একটা একটা করে 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 দিতে হয়েছে, কারণ আমি দেখতেছি প্রথমে ধর যেমন কমেন্ট ওপেন ছিল প্রথম দিকে যখন পাবলিক স্পেসে ছিলাম, তারপরে দেখলাম যে না, কমেন্ট পড়ার পরে ওই যে যতই বলে হাস হইতে চেষ্টা করি, সাবকনশিয়াসে তো থাকতেছে
এবং আমি লেখার সময় এটা ইম্প্যাক্ট করতেছে। সো ওইটাকে যদি ব্লক করতে চাই, আমার লেখার যদি স্বকীয়তাটাকে রাখতে চাই, তার মানে আমার এই কমেন্টগুলো পড়াই যাবে না। হুম হুম তারপর হুম আমি কমেন্ট রেস্ট্রিকশন দিলাম, কমেন্ট রেস্ট্রিকশন, এটার আবার কনসিকুয়েন্সেস আছে। কিন্তু হুম 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 বাস্তব জীবনে যেমন ধর একজনের অ্যাকশন আমার উপরে ইম্প্যাক্ট করতেছে, হুম হুম হ্যাঁ, হুম হুম নিজেকে ধর খুব অপমানিত লাগতেছে বা সামথিং, হুম মানে কতটুকু আমি চিন্তা করতেছি যে আসলে অন্যের অ্যাকশন আমাদের উপরে কতটুকু রিয়েকশন করে এবং এটাকে কতটুকু সামলানো পসিবল। আর একটু বলি, যেমন ধর, দাঁড়া, যেমন ধর এই যে ছোট বাচ্চারা, আমি 2 মেয়ে পালতে গিয়ে যেটা দেখতেছি, তুই যদি ওদেরকে কোনো একটা জিনিস খুব ভালো করে প্রেইজ করস, বসাইলি, খুব অ্যাপ্রিসিয়েট করলি, দে কিপ ডুইং দ্যাট, তখন কিন্তু তারা ওইটাকে যেমন পজিটিভ ইনফোর্সমেন্ট মনে হয়, রিইনফোর্সমেন্ট মনে হয় এটাকে বলে না, যে এবং বাচ্চাকে যেমন ধর যখন হাঁটতে হাঁটতে পড়ে যাচ্ছে, না 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 আম্মু ঠিক আছে ঠিক আছে, তুমি ব্যথা পাও নাই, এরকম করলে দেখবে যে সে ব্যথা পাইলেও কিন্তু আবার কাঁদা করে না, কারণ সে তো ব্যথা পায় নাই। এই যে আবার দেখি আবার দেখি আবার হাঁটো, সে আবার হাঁটতে চেষ্টা করে, ঠিক না, কিন্তু আবার পরে কিন্তু সে কিন্তু আগে শুরুতে যেটা একদম মা হাউ মাউ করে কান্না শুরু করার কথা ছিল ওইটা আর করে না, হুম সে আর হুম। চেষ্টা করে। মানুষের যখন অ্যাডাল্ট হয় আমরা মনে করি, ওকে আমি তোর সাথে কথা বলছি, আই এম ট্রাইং টু সর্ট আউট মাই প্লিজ থিঙ্কিং। ডু, কোনো সমস্যা নেই, বলতে থাক। আমরা যখন অ্যাডাল্ট হই আমরা কিন্তু বাচ্চাদের মতো অনেক কিছুকে তোর মাস্কিং করা শিখি শিখি, কিন্তু ভিতরে ভিতরে নিডটা কিন্তু থাকে। তো আমাদের চারপাশে যারা দেখবি, অ্যাগেন যেহেতু আমি উমেন স্টাডিজ পড়ি, খালি এই এই জিনিসগুলো চলে আসে দোস্ত, সরি ফর দ্যাট। দেখবি যে ছেলেদের জন্য অ্যাপ্রিসিয়েশন অনেক সময় অটোমেটিক আসে, ওদের অনেক কিছু রিইনফোর্স হয়, ওদের সেলফ কনফিডেন্স বুস্ট আপ হয়, যার কারণে ওদের মেন্টালিটিটা এমনভাবে গড়ে ওঠে যে একটা অপমান বা দুইটা অপমান তারা নিয়ে ফেলতে পারে, নিয়ে ওটাকে কেয়ার করে না। কিন্তু আমাদের যেহেতু অ্যাপ্রিসিয়েট করার মানুষ খুবই কম, বরং কন্টিনিউয়াস কন্টিনিউয়াস একটা সাধারণ মেয়েদের ক্ষেত্রে বলতেছি, যে নেগেটিভ, তোকে যেভাবে নেগেটিভ কথাবার্তা চারপাশ থেকে বারবার, একটা মেয়ে যদি একটু ক্যারিয়ারের দিকে ঝুঁকে যায়, সাথে সাথে প্রথম জিনিস, এবং এটা এত কমন যে তুমি বাচ্চাদেরকে নেগলেক্ট করতেছো, আগে বাচ্চাদেরকে যেভাবে দেখতে এখন দেখো না, এইরকম এইরকম যে নেগেটিভ জিনিসগুলো আসতে থাকে কন্টিনিউস, যার কারণে আমরা না ভিতরে ভিতরে অনেক ভলনারেবল থাকি, কিন্তু হুম এগেইন এই যে একটা শিল্ড করে রাখি, হুম আদারওয়াইজ তো হুম সার্ভাইভ করতে পারবো না সবাই। এটা একটা হুম হুম মেকানিজম টাইপের সার্ভাইভাল হুম কোপিং মেকানিজম, রাইট? তো কিন্তু অ্যাপ্রিসিয়েটের অ্যাপ্রিসিয়েট হওয়ার বা আমি যে কিছু করতে চেষ্টা করতেছি, ইউ আর সিইং মি, সাম পিপল নিড টু সি মি দ্যাট আই এম ট্রাইং, এই যে দেখাটা, আই এম বিইং সিন, এই ডিমান্ডটা কিন্তু মানুষের ভিতর থেকে যায়, জাস্ট বিকজ আমি হুম। বড় হয়েছি বলে এটা চলে যায় না। এবং তখন যখন দেখতেছি যে সাম মোস্ট পিপল আর সিইং মি রং, যেটা আমি করতে চেষ্টা করতেছি এটা না দেখে উল্টা আমার, তুমি এটা করতে চেষ্টা করতেছো তাই এটা হচ্ছে, এটা কেন তুমি অন্যদের মতো হইতে পারতেছো না, ওয়াই কান্ট ইউ বি জাস্ট লাইক আদার্স, এই যে জিনিসগুলা, এই যে জিনিসগুলা, তো মন খারাপ করাটা, না করাটা খুব কষ্টের হয়ে যায় তখন। দেখ, এখানে একটা ইয়ে হচ্ছে যে তোকে তুই স্পেসিফিক না, ইন জেনারেল যে যেটা স্রোত, সেটার একটু বাইরে একটু আসতে নিলেই স্রোতটা তাকে আটকাবে, বাধা দিবে এবং বিরক্ত হবে। এবং তাকে, ওই মানুষটাকে সবচেয়ে বেশি যারা দেখে তারাই সবচেয়ে বেশি, কারণ ওদেরকেই তো অ্যাডজাস্টমেন্টটা সবচেয়ে বেশি করতে হচ্ছে। কারণ হুম তোমার জায়গায় আরেকজন কেউ হইতো যে কিনা স্রোতের মতো করেই যাইতো, তার সাথে কিভাবে হ্যান্ডেল, তাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে সেটা তো সবাই জানে, এক্সপেকটেশনটাও ওরকম। এই ধর ধর আমার মা যদি একদম টিপিক্যাল মা না হয়ে একটু অন্য ধরনের মা হয়, তখন আমি তো রাগ হয়ে ভাববো যে কেন আমার মা অন্যদের মতন না, তাই না? মানে জাস্ট আমি ওভাবে বলতেছি। সো নর্মের বাইরে যাওয়া, যেখানে এক্সাম্পল কম, সেখানে নর্মেটিভ থাকার প্রেশারটা অনেক বেশি। তো এই জন্য তুই আমার, তোর আমার, আমাদের স্টেক গুলো অনেক বেশি হাই, কারণ হচ্ছে আমাদের আশপাশে তো বেশিরভাগই হচ্ছে একই ধরনের ইয়েতে হাঁটা মানুষ, রাইট? আমাদের পরের জেনারেশনে বোধহয় এটা আরো কমছে, তারপর আবার অনেকে আছে অনেক বেশি
হয়ে যায়, ধর একটু ফাইটিং এবং ডিসরেসপেক্টফুল মোডে গিয়ে সবকিছু থেকে চলে গিয়ে নিজেদের মতো করে থাকে, যেটাও আমার কাছে লাগে প্রবলেমেটিক। সো এই একটা স্ট্রাকচারের কালচারের মধ্যে থেকে একটা পজিটিভ, মানে একটা ডিফারেন্ট ট্রেন্ড চালু করা, হুম। আই থিঙ্ক ইটস এক্সট্রিমলি ডিফিকাল্ট। এবং আমরা যারা হয়তো আমাদের উপরে আরেকজন নাই, শিল্ড নাই, যাকে দেখে আমরা সুন্দর ফলো করে চলে যাব, আমাদেরকে হয়তো বা সবচেয়ে বেশি ধাক্কাগুলা নিতে হচ্ছে। তুই আরেকটা যেটা বললি, যেটা যে একদম মানে কেন তুমি অন্যদের মতো হইতে পারতেছো না, আমার তখন না ঠাস করে ওই যে নিউরো ডাইভারজেন্সের কথা মনে হইলো আর কি। নিউরো ডাইভারজেন্ট টার্মটা বুঝিস তো না, মানে হুম। হুম। নিউরোটিপিক্যাল ভার্সেস নিউরো ডাইভারজেন্ট। নিউরো ডাইভারজেন্স একটু হচ্ছে খুলে বল, যাদের যারা শুনতেছে অনেকে হয়তো জানেন না। নিউরো ব্রেন টিপিক্যাল তো টাইপ, নিউরো টাইপ হচ্ছে মানে যারা টিপিক্যাল সবার মতন জেনারেল যেটা হয়, আর নিউরো ডাইভার্জেন্ট হচ্ছে যাদের ব্রেনটা অ্যাকচুয়ালি ডোন্ট ফাংশন ইন দ্য সেম ওয়ে। এটা শুনলে আমরা সাথে সাথে মনে করি অটিজম এবং হাই অটিজম, নট নেসেসারিলি দ্যাট। ধর কেউ একজন যে কিনা সোশ্যালি অত মানে সোশ্যাল স্কিল অত ভালো না, কিন্তু দেখা যাচ্ছে একাডেমিক্যালি খুব ভালো, তো এটাকে হুম। কি মানে টিপিক্যাল তো বলা যাচ্ছে না এরকম, রাইট। মানে অনেকের ব্রেনই আছে ফাংশন ইন ডিফারেন্ট ওয়ে। কারো হচ্ছে এত আইডিয়া একসাথে আসে, ইলন মাস্ক যেরকম এত আইডিয়া একসাথে আসে, মনে হয় 2%ও সে এক্সিকিউট করতে পারে না, ও নিউরো ডাইভার্জেন্ট। হুম। গ্রেটা থার্নবার্গ হচ্ছে নিউরো ডাইভার্জেন্ট, ওদের হচ্ছে অ্যাসপারজাস ইয়ে আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এই ধরনের জিনিসগুলো যে নিউরো ডাইভার্জেন্ট যারা, তাদের কিন্তু সারা জীবনই ওই মানে ওই আমি যে ফিট ইন করি না, এই ফিলিং এর মধ্য দিয়ে বড় হইতে হয়। এর মধ্যে থেকে এটা ইট ক্যান বি এক্সট্রিমলি ডিমোরালাইজিং যে আমি কে, আমি কেন এরকম, আমি এত উইয়ার্ডও কেন, অথবা সে এটাকে ওন করে বলতে পারে যে হ্যাঁ আমি এরকমই, এটাই মানে আমি ও ডিফারেন্ট হয়ে এটা, বিকজ দ্যাটস দ্য নর্মাল ফর মি। হুম। তো নিউরো ডাইভার্জেন্টের কথা দিয়ে তোকে এক্সাম্পল দিয়ে আমি তোকে এটা বলার ইয়ে করতেছি যে at some point I owned the title that I'm a weirdo for myself, বিকজ আই ডু নট, আমি ওই যে এই স্রোতে গা ভাসানোটা কখনোই হয় নাই। অনেক সময় আমি নিজে চেষ্টা করছি, যখন দেখতেছি অন্যদের মতোই লাগতো তখন আমি ফাইট করে ডিফারেন্ট হওয়ার চেষ্টা করছি, বিকজ দ্যাটস নর্মাল ফর মি, দ্যাটস হুম। টিপিক্যাল হুম। ফর মি। এই আর কি। আচ্ছা, ব্রেনে ব্রাউন কি কোনো স্ট্র্যাটেজির কথা বলছে? সে কি করছে এই জিনিসগুলো কোপ করতে? কোনো স্ট্র্যাটেজির কথা সেনের বলছে সে? সে না, আসলে কতদিন আগের কথা, মানে কোভিড এর তো সময়। তোর স্ট্র্যাটেজি কি? তোর স্ট্র্যাটেজি কি? মন খারাপের না শেমের, কোনটার? বোথ। লাইক হাউ ডু ইউ কোপ ইন এভরিডে লাইফ, যখন তোর কোনো সেটব্যাক হয়, পার্সোনাল হোক বা প্রফেশনাল হোক? একটার নিয়ে তো আমি মোটামুটি অনেক জায়গায় লেখালেখি করছিলাম, সেটা হচ্ছে আমার ছেলের যখন মেডিকেল ইয়েটা হলো, আর মাত্র মানে পিএইচডি শেষ করে মেন্টাল সাইকিয়াট্রিতে মুভ করার চিন্তা করতেছি, সুন্দর একটা জব পাইছি, মাত্র ক্যারিয়ারটা চেঞ্জ করছি, এখন ওটাতে আমার সেট হব, মাত্র ভলান্টিয়ারিং করে মাত্র সেট হব, জব শুরু করলাম। 1 মাসের মাথায় আমার ছেলের ইয়ে ডায়াবেটিস ধরা পড়লো, যেটার কারণে ওর ফুল টাইম কেয়ার গিভার লাগতো, জবটা ছেড়ে দিলাম। হ্যাঁ, দ্যাট রিয়েলি ডিড শেক মি টু মাই কোর, যে আমার মনে হয়েছে তাইলে আমার এত কিছু দরকারটা কি, কি দরকার ছিল, আমি তো এখন ফুল টাইম মানে এইটা মনে হয় অনেকেরই, যে যাদের কিনা একদম ইয়ে একটা স্পেশাল নিড চাইল্ড থাকে তাদের জন্য এটা এরকম, কারণ কেয়ার গিভার তো বেশিরভাগ সময় মেয়েরাই হয়। তো তখন মনে হয় যে হোয়াটস দ্য পারপাস, হোয়াটস দ্য পয়েন্ট, এই যে এত কিছু করলাম। তো আমার পুরো 1 বছর লাগছে দোস্ত, নিজেকে আমি খুবই ডাউন ছিলাম, তো ওর ইয়ে টিয়ে করলাম, তারপরে আল্লাহর কাছে অনেক দোয়া টোয়া করতাম। আরেকটা হচ্ছে যে আমার সাকসেস, আগের যে সাকসেস স্টোরি গুলো ছিল সেগুলো আমি নিজেকে রিমাইন্ড করতাম, লিখতাম। হ্যাঁ, হুম। এবং হুম। আমি তখন ধরে নিছি যেহেতু এখনের সিচুয়েশন আমাকে অ্যালাউ করতেছে না বাইরে গিয়ে কিছু করতে, আমি এখনের সিচুয়েশন আমার জন্য বেস্ট যেটা করা যায় ওটা করি। তো ধর একটু একটা ভলান্টিয়ারিং, একটুখানি একটা ছোট পেপার লেখার কাজ, একটু একটা ধর অনেক কিছু, তো ওই সময় পড়াশোনার বই শুনতাম, অনেক শুনে শুনে নিজেকে ডেভেলপ করছি, অনেক কিছু জেনে গেছি ওই সময়। তো এইগুলা করে করে তারপরে যখন আবার একটু সিচুয়েশন চেঞ্জ হয়েছে, আল্লাহ আলহামদুলিল্লাহ তখন একটা জবে ঢুকে গেছি, তখন ঠিকঠাক মতো ইয়ে করা গেছে। ওই টাইমটা আনবিলিভেবলি ডিফিকাল্ট ছিল, কারণ হচ্ছে কেয়ার গিভার, ফুল টাইম কেয়ার গিভার হওয়া মানে হচ্ছে ফ্যামিলি ডায়নামিক্স চেঞ্জ হয় হুম। হুম। পুরোপুরি, আন্ডারস্ট্যান্ডিং গুলো রিভিজিট করতে হয়। আর আমি তো তখনও গ্রিফ এবং ডিনায়াল ফেজে, যে আমার সাথে কেন এটা হইলো। হ্যাঁ। রাইট। তো কাউন্সেলিং মনে হয় করছিলাম, আমার ছেলেকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতাম কাউন্সিলরের কাছে।
আর আস্তে 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 ইট ডিড টেক টাইম, আই ডিড গিভ ইট, আই অ্যাকসেপ্টেড ইট এট সাম পয়েন্ট। আর মনে হয়েছে যে এই জিনিস তো মানে এমন না যে আমি ওভারলুক করে আবার আগের জায়গায় চলে গেলাম, তো ওটাকে অ্যাকসেপ্ট করে আমি অ্যাগ্রি করে নিছি যে এটাই একটা সেটব্যাক, আমাকে এরপর থেকে আবার আগাইতে হবে। সো লেট মি গিভ দ্য টাইম, অলমোস্ট লাইক লেট গিভ দ্য বডি টাইম টু হিল, হ্যাঁ, হুম। ওরকম আর কি। তো তোর যদি ওরকম কিছু একটা এরকম সামথিং দ্যাট শুক ইউ টু দ্য কোর, গিভ ইট টাইম। তোর বডি অনেক সময় তোকে বলবে যে তোর কেমন লাগতেছে, মানে তুই মনে হুম। হবে কিচ্ছু করতে ইচ্ছা করতেছে না, তখন পুশ করিস না, টাইম দে। একটু পরে দেখবি আর কতক্ষণ পরে টিভি দেখতে ভালো লাগতেছে না, তখন তুই বুঝবি যে তোর হিলিং শেষ। এই আর কি। কি যেন বলে তোর, কালকে বসে বসে আমি, তুই কে ড্রামা দেখোস? না রে, শুনছি অনেক কিন্তু দেখা হয়নি, বল। আচ্ছা। তো একটা পয়েন্টে যখন আমি খুব কে ড্রামা দেখছি, ঠিক আছে, আচ্ছা। অনেক দেখছি। তা আমার ফেভারিট একটা কে ড্রামা আছে যেটা ধর আমি যতবার দেখি, আমি ইউজুয়ালি একটা জিনিস একবার দেখলে আরেকবার দেখতে পারি না, বা একটা বই একবার পড়লে তুই আমাকে আর কোনোদিন পড়াতে পারবি না এটা। কিন্তু অনেকে আছে বারবার পড়ে, বারবার দেখে, ওটা আমি টোটালি পারি না। কিন্তু এই যে এই একটা ইয়া, তোর কে সিরিজ, মিস্টার সানশাইন, এটা আমি মানে আমার মন খারাপ হলে আমি দেখি। আমার খুব ভালো লাগে। কি এটার ইয়ে, ইয়ে থিম এটা কি? হচ্ছে তোর কোরিয়ার যে হিস্টোরিক্যাল যে স্ট্রাগল ছিল জাপানিজ আমেরিকান এবং কোরিয়ানদের মাঝখানে, অনেক পলিটিক্যাল স্টোরিগুলো না পার্সোনাল স্টোরির মতো মিলে যায় এক দেশের সাথে আরেক হুম দেশের হুম সাথে হুম হুম স্ট্রাগল গুলা। তো হুম। মেইনলি হচ্ছে তো রেজিস্টেন্সের গল্প, কিন্তু রেজিস্টেন্সের সাথে রোমান্স আছে। আচ্ছা। এখানের মধ্যে তোর মেইন ক্যারেক্টার গুলা, যে যে মেয়েটা সে তার কোরিয়ার ওই পার্টটাকে, সে নোবেল লেডি কিন্তু সিক্রেট রেজিস্ট্যান্স ফাইটার, এরকম আর কি। তো যাই হোক, তো ওইটা দেখতেছি তো আমাকে আমার বড় মেয়ে জিজ্ঞেস করছে যে, আম্মু তোমার সমস্যা কি, তুমি এটা কয়বার দেখবে? তারপরে তারা আমার সাথে কাড়াকাড়ি করতেছে, তারা টিভি দেখবে, আমি দিবই না। আমি বলছি, না আমি দেখবো, আজকে আজকে আমি টিভি ছাড়বো না। কতক্ষণ দেখলি? অনেকক্ষণ দেখছি, আম্মু পুরো বিরক্ত হয়ে গেছে, কি রে, কি হয়েছে তার? আর আম্মু আসলে তো পজ দিয়ে দেই, কারণ আম্মুকে তো দেখাবো না আমি কি দেখতেছি। ডাউন টাউন ছিল তাহলে ভালোই। হ্যাঁ। তো দেখতেছিলাম, আচ্ছা কিসের জন্য যেন এই কথাটা বলতেছিলাম। আগে বল, এখন কেমন ফিল করতেছিস? That's a very good question. প্রসেস করতেছিস এখনো? আজকে যেমন একটা মিটিং ছিল, মিটিংটা ক্যান্সেল হয়েছে, তখন খুব খুশি লাগছে, কারণ এটা একটা বড় একটা ইন্টারভিউ তো। আহ, এখানকার এসবিএস যে একটা মিডিয়া, তাদের ইন্টারভিউ, আমি বুঝতেছিলাম না আমি আসলে ওখানে কি কথা বলবো। সো হুম হুম হুম। আল্লাহ নিশ্চয় বুঝছে, এটা ক্যান্সেল করাই দিয়েছে। হাতে একটা আচ্ছা, খুব বড় একটা কাজ আছে, সেটা হচ্ছে তোর অবভিয়াসলি দাঁড়া। আমার, তো যেটা বলতেছিলাম, so, হাতে একটা কাজ আছে একটা, যেহেতু এখন পিএইচডি একদম শেষের দিকে, প্রফেশনাল জব হান্টিং তো শুরু করতে হচ্ছে। তো একটা পজিশন ওপেন হয়েছে, আই এম নট শিওর, আমি ওখানে হয়তো কয়েকটা ক্রাইটেরিয়া ফুলফিল হবে না, বাট স্টিল আই ওয়ান্ট টু ট্রাই। তো ওটা করতে হবে, ওটা এখন খুবই ইম্পর্টেন্ট, করতেই হবে। তো করতেই হবে বললেই তো সাম পার্ট অফ ইউ ওন্ট ওয়ান্ট টু ডু ইট। আই ডোন্ট ওয়ান্ট টু, আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু, কারণ দেখ, এইখানে আরেকটা ডিলেমা মনে হয় কি জানোস, যে আম, সবাই তো সেটেলড একটা লাইনের মধ্যে আছে, যে এদের হাউস ওয়াইফ, হাউস ওয়াইফ, কেরিয়ার 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 আছে, চাকরি আছে। আমার বয়স এখন যত, আই শুড আই শুড হ্যাভ বিন সেটেলড উইথ সামথিং। কিন্তু দেখ, এখন হচ্ছে যেমন আমাকে লেখালেখি খুব টানে, লেখা, আমার মাথায় কয়েকটা বইয়ের আইডিয়া, মানে এগুলা আমার মনে হয় যে আমি যদি মরে যাই, এগুলা না লিখে মরার সময় খুব কষ্ট পাবো, যে এগুলো লিখে যেতে লিখতে পারলাম না। সো এই এই লেখাগুলা মানে এমন ভাবে জ্বালাচ্ছে আমার মাথার ভিতর, কিন্তু ইফ আই ওয়ান্ট টু রাইট দোজ, আমি সবকিছু থেকে ব্রেক নিয়ে আমাকে লিখতেই হবে। মানে আমি এটাও করব ওইটাও করব, সব করতে চাচ্ছি, যার কারণে জিনিসগুলো হচ্ছে না। তো আমি তখন কি চিন্তা করতেছিলাম, আরেকটা যে কারণে খুব মন খারাপ হয়েছে চিন্তা করে, আজকে সকালবেলাও, সেটা হচ্ছে একটা ছেলে ধর রাইটার, ধর একটা ছেলে রাইটার, সে কিন্তু লিখতে বসলে পুরো বাসায় মানে তোর পিনপতন নীরবতা থাকবে, সে লিখতেছে। হ্যাঁ, ছেলে রাইটারদের লাইফেও অনেক স্ট্রাগল আছে, কিন্তু ওই স্ট্রাগল গুলো না ডেইলি স্ট্রাগল না, যে সে লিখতে বসছে মা মা ডাকতেছে,
কেউ খেতে ডাকতেছে, তাকে এই সময় উঠতে হচ্ছে, তার বাসার এটা হয়েছে, তাকে কিন্তু তার স্ট্রাগল আছে, হয়তো সে খেতে পারতেছে না, হয়তো তার পকেটে টাকা নেই, কিন্তু সে নদীর পাড়ে গিয়ে লিখতে পারতেছে একটানা, বা কোথাও গিয়ে সে একটানা লিখতে পারতেছে। তো লেখালেখির ক্ষেত্রে যেমন আমি ওই যে রেসিডেন্সিতে যখন গেলাম, বাসায় ফেরার পরে মেয়েদের বাবা মেয়েরা, আম্মু তুমি কিভাবে থাকতে পারছো, আমি মনে মনে বলতেছি আহা আমি যদি একদম চলে যেতে পারতাম, কেমনে কেমনে বুঝাইতাম কিভাবে থাকতে পারছি। ওই আর ক্রেভিংটা, হারে। আনইন্টারাপ্টেড, আনইন্টারাপ্টেড তোর পড়া, যেমন একটা বই পড়তেছিস ধর তুই, ঠিক হয়তো তোর চিন্তাগুলো ফর্ম করে আসতেছে পড়তে পড়তে, ঠিক ওই সময়ে যখন তোর একটা কিছু হয়, হ্যাঁ, তখন পুরো তো আর চিন্তাটা ভ্যানিশ হয়ে যায়। পুরোটা, দ্য অ্যামাউন্ট অফ এনার্জি ইউ স্পেন্ড টু হ্যাঁ, জাস্ট ফর্ম সামথিং। আমি থিসিসের কিন্তু ক্ষেত্রে এটা বাসায়, আরো অনেক বেশি। থিসিসের ক্ষেত্রে হ্যাঁ এটা, থিসিস হ্যাঁ হ্যাঁ লেখার ক্ষেত্রে জিনিসটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ আর হ্যাঁ অনেক হ্যাঁ। বেশি। তুই সারাদিন পড়ে অনেক কিছু চিন্তা করে হয়তো 5 লাইনের একটা জিনিস বের করে আনছোস, কিন্তু ঠিক ওই মুহূর্তে ডেইলি লাইফের কিছু একটা আসতেছে, কন্টিনিউয়াস আসতেছে, তুই উঠতেছে, যে ইন্টারাপ্ট হচ্ছে, পুরো জিনিসটা চলে যাচ্ছে। হ্যাঁ, আমার মনে নাই আমি কেমন, ইটস ভেরি টাফ ওই সময়টায় যে আনডিভাইডেড অ্যাটেনশন দেয়া। তুই একটা ম্যানকে, উইমেন গার্লকে বানায় নে না তোর মতো করে। আর সবচেয়ে বড় কথা, হোয়াইট বোর্ডের মধ্যে একটু একটু হইলেও জট ডাউন যদি করে রাখা সম্ভব হয়। ব্রিনি ব্রাউন এখানেও একটা জিনিস, আমি বারবার ওটা টানতেছি আজকে। হ্যাঁ, না বল বল। তার হচ্ছে সে যখন এরকম কোয়ালিটেটিভ এর কাজ করে, তো তো সে হচ্ছে একটা ইয়ের মধ্যে চলে যায়, বেসমেন্টে ওর রুম আছে। আর সে যখন ওই বেসমেন্টে যায় তখন ওর হাজবেন্ড জানে যে সে আর 2-3 দিন ওখান থেকে বাইরে হবে না, সে হচ্ছে বাচ্চাদের নিয়ে বের হয়ে যাবে, চলে যায় কোথাও। সে টানা 2-3 দিন কাজ করে একটা জিনিস ফর্ম করে, তারপর আবার বাইর হয় আর কি। আমার এটা এটা করতে লাগে হবে। লাগে, I'll এটা have to লাগে। do that. হ্যাঁ 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 হ্যাঁ, Something ঠিক like আছে। that. হ্যাঁ, ওগুলো আর ক্রুজে পাঠায় দেয়। না, তার যেমন আমি বলছি যে আমি বাংলাদেশে যাব সোলো সোলো ট্রিপে, এবার কাউকে নিব না এটা বলছি। তো বলার পরে আমাকে ইয়া দেখাইতেছে, বলছে আমরা কিন্তু বিদেশ যাব 3 জন মিলে, অন্য দেশে যাবো। আই ডোন্ট কেয়ার, যেখানে ইচ্ছে যাও গা, চাঁদে চলে যাও, আমি বাংলাদেশে সোলো ট্রিপে যাব, কাউকে নিব না। ওই যে এই কথাগুলা, ধর মানে মানুষ অনেকে ভাবতে পারে যে আর এ সংসার ভালোবাসে না, বা সারাক্ষণ এক সংসার এত কিছু করে পরিবার, কিন্তু তারপরেও মেয়েকে রাখা যায় না, পাই হ্যান ত্যান। না। হ্যাঁ, কিন্তু এই যে আমাদের যে একটা জাস্ট একটু ক্রেভিং ফর আওয়ার ওন স্পেস, ওন থট, একটা যে কোনো ঝামেলা ছাড়া একটা চিন্তা করে একটা কিছু ফর্ম করা, প্রডিউস করা, এই জায়গার যে একটা স্বাধীনতার জন্য একটা আকাঙ্ক্ষা, ওই জায়গাটা আহ, না দিলে খুব খারাপ লাগে এইটাই মানে। এইভাবে আমরা রাগ দেখাই, কিন্তু অ্যাকচুয়ালি মেসেজটা হচ্ছে এইটা যে আমাদেরকে একটু মেন্টাল স্পেস দাও, যাতে করে আমরা আমাদের কিন্তু মতন এই করে চিন্তা স্পেসটা না করি। দিলে, তুই তো খুব পজিটিভ দিয়ে শেষ করো, আর 2 মিনিট আছে, কিন্তু আমি একটা নেগেটিভ কথা বলি, কারণ হোয়াট হ্যাপেন্স, তুই আর আমি বিপরীত দোস্ত, বলে লাভ নাই, তুই আমাকে পিটাইলেও আমাকে তোর মতো পজিটিভ বানাইতে পারবি না। তুই আমি আসলে অনেক উল্টা, হ্যাঁ অনেক বল। ডিফারেন্ট। দেখ, আহ, এটা না পাওয়াতে কি হয়, ওই দিন আমি একজনকে বলতেছিলাম যে আহ, ইয়ার কথা, সিলভিয়া প্লাতের কথা। আর সিলভিয়া প্লাতের নাম তো জানো, ওই যে ইংলিশ যে পয়েট ছিল, ট্যাড আচ্ছা, হিউ, আরেক পেনাল্টি। ইংলিশ, আচ্ছা, ট্যাড আচ্ছা, হিউ হ্যাঁ। নামে আরেক ইংলিশ পয়েটের সাথে তার বিয়ে হয়েছিল, তারা দুইজনেই রাইটার পোয়েট ছিল। আরেকজন আছে অ্যান সেক্সটন। তো এটা না, এই জিনিসটা আমার মনে হয় আসলে আমরা উই ক্যান এক্সপ্লোর দিস, যদি আমরা কখনো ওয়েস্টে উইমেনদের স্ট্রাগল নিয়ে কথা বলি, ফেমিনিজম নিয়ে কথা বলি, যে যে ফেমিনিজম আমরা দেখি এটা যে আসলে এত সহজে আসে নাই ওদের দেশে, বা ওদের এই মুভমেন্টটা, এই দুইজনেই কিন্তু সুইসাইড করছে, এবং মজার কথা হচ্ছে দুইজনেরই স্ট্রাগল ছিল এগুলাই, যে ডেইলি লাইফের যে ডিমান্ড, অ্যান্ড ইউ আর ট্রাইং টু ক্রিয়েট সামথিং এলস, ইউ ওয়ান্ট টু, মানে আহ, তোকে যে একটা মেয়ের একটা ব্রেকেটে বন্দি করার চেষ্টা করতেছে সমাজ পরিবার সবকিছু, আর তুই চাচ্ছিস হয়তো সামথিং টোটালি ডিফারেন্ট। তখন যে কনফ্লিক্টটা নেওয়া এবং ওটাকে ওভারকাম করে লাইফটাকে লিড করা, ইটস ভেরি টাফ ফর দেম, দে ফেলড, অ্যাট দ্য এন্ড দে কুইট, অ্যাকচুয়ালি লাইফ থেকেই কুইট করছে। এবং আমাদের সমাজে যেটা হয়, আমরা হয়তো অত সাহস, না এটা সাহসের কথা বলবো না, সরি, আমরা হয়তো ওইভাবে লাইফ থেকে কুইট করি না, কিন্তু আমরা প্রচুর মেয়ে আছে দোস্ত চারপাশে দেখি যারা ভিতরে ভিতরে মরে যায়। ভিতরে ভিতরে সুইসাইড করে বসে থাকে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। দে আর জাস্ট লাইক লিভিং, মানে ড্যাড উইমেন ওয়াকিং টাইপের। হুম হুম অ্যান্ড ইউ হুম। ক্যান ফিল, তুই এনার্জিটা ফিল করবি যখন তাদের আশেপাশে যাবি।
ইউ ক্যান ফিল দ্যাট যে তারা অনেক কিছু ফেক করে কোনোভাবে যে আসলে একটা মৃত হয়েও জীবিত হয়ে আছে। সরি, নেগেটিভ কথা বলে শেষ। হ্যাঁ রে, হ্যাঁ না, আমার মানে এগুলা রিচ আউট করে তো তখন যে এত খারাপ লাগতে থাকে, মনে হয় যে আমি ওদের কষ্টগুলো আমার ভিতরে চলে আসতেছে। মানে যে আমি যদি কোনোভাবে ওদের লাইফটা একটু চেঞ্জ করে দিতে পারতাম, যদি অ্যাটলিস্ট একটু অ্যাভিনিউ পাইতো ওদের ইয়েগুলো এক্সারসাইজ করার, এই আর কি। হোপফুলি তোর পজিটিভ কথা ইনশাআল্লাহ যদি কাউকে পজিটিভ ইম্প্যাক্ট করে, ইনশাআল্লাহ। ঠিক আছে দোস্ত, রেকর্ডিং এর টাইম শেষ। আচ্ছা, ভালো ওকে, থাক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।